সুপ্রিয় ভিউয়ার্স, আজকের দিরাই অনলাইন প্রাইমারি স্কুলের নিয়মিত আয়োজনে আপনারা যারা যুক্ত আছেন এই লাইভ সেশনে সবাইকেই স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের এই করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার কারণে যে পড়ালেখার ক্ষতি হলো, সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট সোনামণিদের কথা চিন্তা করে এবং অভিভাবকরা যে তাদের সন্তানদের পড়ালেখার ক্ষতি হচ্ছে সেটা নিয়ে যে উদ্বিগ্ন আছে, সেই বিষয়টাকে মাথায় রেখেই আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় চিন্তা করেছে যে লাইভ সেশনের মাধ্যমে শিশুদের কাছে অনলাইন স্কুলটা পৌঁছে দাও, মানে ক্লাসগুলো পৌঁছে দাও। কেউ লাইভ ক্লাস দিচ্ছে, কেউ রেকর্ড করে ক্লাস দিচ্ছে। আমরা আপনাদের জন্য, আপনার সন্তানের জন্য এই দিরাই অনলাইন প্রাইমারি স্কুল শুরু করেছে, শুধুমাত্র ছোট্ট সোনামণিদের লেখাপড়ার কথা চিন্তা করি। আমরা জানি এবং আপনারাও জানেন যে একটা শিশু আলোকিত মানুষ হবে যদি সেই শিশুটার মা এবং বাবা সচেতন হয়। তারা যদি চায়, বাবা মা যদি চায় যে তার সন্তানটি আলোকিত হবে, তাহলেই সম্ভব। আর বাবা মা যদি না চায় তাহলে কিন্তু সম্ভব হবে না যে এই শিশুটি একদিন এই দেশের কর্ণধার হবে, এই দেশের পরিচালনার ভার নিবে। সেটা কিন্তু কঠিন হয়ে যাবে তো ওই শিশুটার জন্য। তো সেই কথাটা চিন্তা করে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা যেই উদ্দেশ্যকে সামনে রেখে এই অনলাইন প্রাইমারি স্কুল অথবা সারা দেশব্যাপী যে অনলাইন প্রাইমারি স্কুল বা অনলাইন স্কুলগুলো চালু হয়েছে এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে সংসদ বাংলাদেশ টেলিভিশনে আমাদের যে নিয়মিত পাঠগুলো দিচ্ছে, সেগুলো যদি দেখাইতে পারেন আপনারা, তাহলে এই যে করোনাকালীন পরিস্থিতিতে কিছুটা হলেও আপনার সন্তানের পড়ালেখার ক্ষতি কিছুটা কম হবে এবং সেটা পুষিয়ে নিতে পারে। তো সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমরা যে নিয়মিত আয়োজনগুলো করতেছি আপনাদের জন্য, সেই নিয়মিত আয়োজনে আপনার সাথে থাকবেন এবং এখানে যারা পাঠ দিচ্ছে স্বপ্রণোদিত হয়ে আপনার সন্তানের কথা ভেবে তাদের সাথে থাকলে তারা যেমন উৎসাহিত হবে, আপনাদের জন্য আরও সুন্দর পাঠ দেওয়ার চিন্তা করবে। এবং আমাদের অনলাইন প্রাইমারি স্কুলের যে লাইভ সেশনগুলো হয়, এখানে হয়তো কিছু কারিগরি ত্রুটি থাকতেই পারে, এটা আমাদের সামর্থ্যের বাইরে হয়তো, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার শিশুদের জন্য এই কাজগুলো করার জন্য। এবং আপনার প্রিয় শিক্ষকগণও এখানে চলে আসতেছেন আপনার শিশুদের কথা ভেবে। তো আমরা যেহেতু ভাবছি, আপনারাও একটু ভাবুন আপনার সন্তানের জন্য এবং এই লাইভ সেশনগুলোর সাথে যুক্ত হয়ে আমাদেরকে একটু উদ্বুদ্ধ করুন। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি দিরাই অনলাইন প্রাইমারি স্কুলের লাইভ সেশনে। আজকের লাইভ সেশনটি যিনি আপনাদের সাথে যুক্ত থাকবে, এই অনলাইনের সাথে যুক্ত থাকবে, তিনি হচ্ছেন কোলিয়ার কাপ্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপনাদের এবং ছোট্ট সোনামণিদের প্রিয় শিক্ষক জনাব সমীর চন্দ্র রায়। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সমীর চন্দ্র রায়কে অনুরোধ জানাচ্ছি আজকের লাইভ সেশনটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় করে শিশুদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি আমার কথা শেষ করছি এবং সমীর বাবুকে আহ্বান জানাচ্ছি আজকের লাইভ সেশনটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ মান্যবর দিরাই উপজেলার সহকারী উপজেলা শিক্ষা মহোদয় জনাব তাপস কুমার রায় স্যারকে, উনি এই দিরাই অনলাইন প্রাইমারি স্কুলে লাইভ সেশন আমাকে সুযোগ করে দেবার জন্য। প্রাণপ্রিয় সোনামণি, ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, কামনাও তাই। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা আজ তোমাদের ক্লাসে যাবার পূর্বে একটু সংক্ষিপ্ত বিনোদন তোমাদের জন্য। কি তোমাদের জন্য আমি আজ ছবি দেখাবো। কেন? কারণ দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণি বন্ধু পঞ্চম শ্রেণীর কৌশল তালুকদার আমাকে ফোনে জানিয়েছে সে কিছু ছবি দেখতে চায় বিনোদনে। যাই হোক, ছোট্ট সোনামণি বন্ধু, তোমার কথা ভেবে আমি কিছু ছবি নিয়ে এসেছি। চলো আমরা ছবিগুলো দেখি। মনোযোগ সহকারে দেখবে ছবিগুলো। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখো ছবিগুলো। দেখছো? হ্যাঁ, আরো আছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ ছবিগুলো? খুব মনোযোগ সহকারে দেখবে কিন্তু। এর উপর কিন্তু আমি তোমাদেরকে
কিছু জানতে চাইব। দেখেছো? ভালো করে দেখো কিসের ছবিগুলো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে ছবিটি কিসের ছবি? ভালো করে দেখো। হ্যাঁ বন্ধুরা, আরো আছে। খুব মনোযোগ সহকারে ছবিগুলো তোমরা দেখো, এর উপর কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাইব। দেখতে পাচ্ছ? ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এতক্ষণ কি করলাম? তোমাদেরকে কিছু ছবি দেখালাম, তাই না? হ্যাঁ, এবার বলো তো ওই ছবিগুলো কিসের? হ্যাঁ, এগুলো শিশু শ্রমের ছবি। তাহলে শোনা, ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমাদের আজকে আলোচনা হচ্ছে সেই শিশু শ্রম নিয়ে। আমরা গত পাঠে আমরা কি পড়েছিলাম? গত লাইভ সেশনে আমরা পড়েছিলাম তার আগের চ্যাপ্টার কি? অটিস্টিক শিশুর অধিকার। আর আজ আমরা পড়ব পার্ট 3, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমরা অধ্যায় 7 মানবাধিকার পড়ছি, আজ পড়ব এর পার্ট 3। তো আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের কাছে এখন জানতে চাইবো, তোমরা কি জানো শিশু শ্রম কি? হ্যাঁ, একটু চিন্তা করো সবাই। শিশুরা নিজেদের জীবন ও জীবিকার তাগিদে বাবা মায়ের পারিবারিক প্রয়োজনে বাধ্যতামূলকভাবে খেতে, খামারে, কলকারখানায় অথবা বাসাবাড়িতে অর্থের বিনিময়ে যে কায়িক শ্রম দেয় তাকে শিশু শ্রম বলে। বুঝতে পেরেছো তোমরা? শিশুরা নিজেদের জীবন জীবিকার তাগিদে বাবা মায়ের পারিবারিক প্রয়োজনে বাধ্যতামূলকভাবে খেতে, খামারে, কলকারখানায় অথবা বাসাবাড়িতে অর্থের বিনিময়ে যে কায়িক শ্রম দেয় তাকে শিশু শ্রম বলে। আমাদের এই দক্ষিণ এশিয়ার একটি ভয়াবহ ও গুরুত্বপূর্ণ সমস্যা হলো এই শিশু শ্রম। বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি। তো বন্ধুরা, আজ আমরা সেই শিশু শ্রম নিয়ে আমি তোমাদের সাথে থাকব। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের শিশুদেরকে সার্বিক সহযোগিতা করুন। তারা যেন এই লাইভ সেশনটি আপনাদের সহযোগিতায় যেন তারা এই লাইভ সেশনটি সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি সোনামণিরা পাঠে। আমি পাঠটি তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা আমার সাথে আঙ্গুল দিয়ে প্রতিটি লাইন তোমরা কি করবে? আমাকে অনুসরণ করবে। শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ পড়ি। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুর জন্য শ্রম বেআইনি। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়। এতে তাদের কি হয়? মানবাধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় শিশুদের বিদেশ পাচার করে দেওয়া হয়। এটিও মানবাধিকার বিরোধী কাজ। এছাড়া মানবাধিকার বিরোধী আরও অনেক কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। তো বন্ধুরা, তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও, 61 নং পৃষ্ঠা। সেখানে
ক এসো বলি। এসো বলিতে কি আছে দেখি আমরা। কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘন হতে দেখলে তুমি কি করবে? তার শিক্ষকের সহায়তা আলোচনা করো। সেই শিশুর অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার কি তোমার আছে? এক্ষেত্রে তুমি কি কি করতে পারো? তো বন্ধুরা, আমি তোমাদের কাছে জানতে চাইবো যে এই যে কোনো শিশুর মানবাধিকার যদি লঙ্ঘন হয়, সেটা যদি তুমি দেখো তোমার আশেপাশে, কি করবে তুমি? সেই শিশুর অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার কি তোমার আছে? তুমি কি তার পরিবারের সাথে কথা বলতে পারো? হ্যাঁ, অবশ্যই আছে। তোমাদেরকে কি করতে হবে? তাদের পরিবারের সাথে আলোচনা করতে হবে যে শিশু শ্রম বা ওই ধরনের কোনো অসঙ্গতি দেখলে তাদেরকে সেই ব্যাপারে সচেতন করতে হবে, সচেতন করে তুলতে হবে। তো যাই হোক, তারপরে আছে খ এসো লিখি। এসো লিখিতে দেখো, পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ বেছে নাও। যে কোনো একটি উদাহরণ তুমি বেছে নাও। কোনো শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয় তবে তুমি কি করবে তা বর্ণনা করো। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা এতক্ষণ এই যে অধ্যায়টি পড়লাম, বিস্তারিত জানলাম শিশু অধিকার সম্পর্কে, শিশুর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে, শিশু শ্রম সম্পর্কে। তো এখান থেকে তোমরা একটু যে কোনো একটি বিষয় তোমরা কি করো, নির্বাচন করো। পাশের পৃষ্ঠা থেকে যে কোনো একটি উদাহরণ তোমরা বেছে নাও এবং কোনো শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয় তবে তুমি কি করবে তা বর্ণনা করো। এটা তোমার সৃজনশীল প্রতিভা বিকশিত করার জন্য বা সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য তুমি নিজে নিজে বাড়িতে চেষ্টা করবে লিখতে, যে পাশের পৃষ্ঠা থেকে যে কোনো একটি উদাহরণ বেছে নিয়ে তুমি এর উপর তোমার করণীয়, তুমি কি করবে তা একটি রচনা আকারে তুমি লিখবে। তারপরে দেখো, গতে আরো কিছু করিতে আছে। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ নির্বাচন করো। অভিনয়ের মাধ্যমে দেখাও যে এ ধরনের পরিস্থিতিতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। অভিনয়ে থাকবে একজন শিশু, একজন ঘটনার সাক্ষী এবং একজন কর্তৃপক্ষ। তো তুমি সেটাও বাড়িতে করতে পারো। তোমার বড় ভাই বোন যদি থাকে বা অন্য কেউ যদি থাকে আশেপাশে, তাদেরকে নিয়ে তুমি যে কোনো একটি বিষয় নিয়ে তিনজনে মিলে সেই অভিনয়টি করতে পারো। তাহলে তোমার সেই সৃজনশীল প্রতিভা বা এই সম্পর্কিত প্রতিভা বিকশিত হবে। সবশেষে আছে ঘতে দেখো যাচাই করি অংশে কি আছে। শিশু শ্রমে যুক্ত না হয়ে, শিশুরা যদি শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে। শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু লাভবান হতে পারে। কিভাবে হতে পারে সেটা তোমরা এখন পারবে, আমি আশা করছি তোমরা অনেক ভালো। কারণ আমরা এতক্ষণ এই যে শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে যে বিস্তারিত জানতে পারলাম। তো শিশু যদি শ্রমের সহিত যুক্ত না হয়, শিশুকাল থেকে যদি সে শ্রমের যুক্ত না হয়, তাহলে কি হবে? তার সুন্দর একটি ফিউচার, তার সুন্দর একটি ভবিষ্যৎ তার জন্য হাতছানি দিয়ে ডাকছে। আমরা যদি এখন একটি শিশু, যদি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সে আজ যদি ভালোভাবে সুন্দরভাবে পড়ালেখায় মনোযোগী হয়ে সে যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে, তাহলে কি হবে? তাহলে তার ভবিষ্যৎটা খুব সুন্দর হবে। সে আলোকিত মানুষ হিসাবে এই সমাজে, এই জাতিকে সে কিছু দিয়ে যেতে পারবে। তো এই অধ্যায়টি আমরা সুন্দরভাবে শেষ করলাম। আশা করি তোমরা সেটা ভালোভাবে হৃদয়ঙ্গম করেছো। তো এর থেকে, এই অধ্যায় থেকে কি থাকতে পারে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, শূন্যস্থান পূরণ থাকতে পারে, মিলকরণ থাকতে পারে, আর কি থাকতে পারে? কাঠামোবদ্ধ প্রশ্ন। হ্যাঁ, এই অধ্যায় থেকে এগুলো আসতে পারে। তো আমরা পরবর্তী পর্যায়ে এখন আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এতক্ষণ এই শিশু শ্রম নিয়ে আলোচনা করলাম, এখন আমরা এর উপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও চটজলদি খাতা কলম নিয়ে। তোমাদেরকে এখন কিছু লিখতে হবে। তৈরি তো? হ্যাঁ, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, প্রথমেই শিশু শ্রম কি? প্রথমেই প্রশ্ন, শিশু শ্রম কি? আমি কিন্তু সেটা আগেও বলেছি, আবার বলে দিচ্ছি। শিশুরা নিজের জীবন ও জীবিকার তাগিদে বাবা মায়ের পারিবারিক প্রয়োজনে বাধ্যতামূলকভাবে
খেতে খামারে অথবা কলকারখানায় অথবা বাসা বাড়িতে অর্থের বিনিময়ে যে কায়িক শ্রম প্রদান করে তাকে শিশু শ্রম বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যা নেই। শিশু শ্রম যদি এই প্রশ্নটি, ছোট প্রশ্নটি যদি তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসে তাহলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। হ্যাঁ, তারপরে কি শিশু শ্রমের ফলে কি হয়? শিশু শ্রমের ফলে কি হয়? শিশু শ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়। তারপর 3 নম্বরে আছে শিশুদেরকে কি ধরনের বৈষম্যের শিকার হতে হয়। আবার বলছি আমি, শিশুদেরকে কি ধরনের বৈষম্যের শিকার হতে হয়। শিশুরা ছোটবেলা থেকেই পড়াশোনা সহ নানা ধরনের মৌলিক মানবাধিকারের থেকে বা এ সমস্ত মৌলিক অধিকারের সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। শিশুদেরকে কি ধরনের বৈষম্যের শিকার হতে হয়? শিশুদেরকে ছোটবেলা থেকেই পড়াশোনা সহ নানা মৌলিক অধিকারের বৈষম্যের শিকার হতে হয়। তারপরে শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন একটি উদাহরণ দাও। শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হয়, হ্যাঁ হ্যাঁ রাইট, শিশু শ্রম। আমরা তার উপরই আজ আলোচনা করছি। শিশু শ্রম হচ্ছে এমন একটি উদাহরণ। শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন একটি উদাহরণ হচ্ছে শিশু শ্রম। যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় শ্রম আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি, তাই আমাদের শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন একটি উদাহরণ হচ্ছে শিশু শ্রম। তারপর শিশু শ্রমিকেরা সাধারণত কিসের সুযোগ পায় না? ইয়েস রাইট, কিসের? লেখাপড়া। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আসলেই তো ভালো, আমি তো জানি তোমরা পারবে সব। শিশুরা কেন কাজ করতে বাধ্য হয়? কেন? শিশুরা তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে অথবা দারিদ্রতার কারণে তারা কাজ করতে বাধ্য হয়। অধিকার বঞ্চিত শিশুদের জন্য তোমার করণীয় কি? 2টি বাক্যে লিখো। অধিকার বঞ্চিত শিশুদের জন্য তোমার করণীয় কি? 2টি বাক্যে লিখো। কি হতে পারে সেটা আমরা তো পড়েছি এখানে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আবার তোমরা মনোযোগ সহকারে শুনে নাও। পরবর্তীতে এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে এবং পড়া লিখে আমাকে তোমাদের দিতে হবে। 1 নম্বর হচ্ছে শিশুদের প্রতি কি সহানুভূতিশীল হব, শিশু শ্রম বন্ধ করতে আশেপাশের সবাইকে সচেতন করব। তারপরে কত বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি সেটা আমরা পড়েছি, কিন্তু বইয়ে পড়ি নাই। হ্যাঁ, 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় 2টি বাক্যে লিখো। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় 2টি বাক্যে লিখো। কি লিখবে? মানবাধিকার লঙ্ঘিত হলে বা এ ধরনের কোনো কিছু দেখতে পেলে তুমি কি করতে পারো? মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় 2টি বাক্য। হ্যাঁ, কি? আশেপাশের সকলকে সচেতন করব, প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। তো ধন্যবাদ সোনামণি বন্ধুরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিলাম, আশা করি তোমরা সেগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছো। এর মধ্য থেকে যে কোনো একটি প্রশ্ন যদি তোমাদের সমাপনী পরীক্ষায় আসে তাহলে তোমরা আশা করি এর সমাধান সুন্দরভাবে তোমরা দিতে পারবে। তো আমরা এখন কিছু শূন্যস্থান পূরণ তোমাদেরকে বলবো, দেখে নাও। এই যে তোমাদের পাঠ্য বইয়ের 2য় লাইনে দেখো, অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে দেশ অধিকার থেকে বঞ্চিত হয়। এটা শূন্যস্থান পূরণ আসতে পারে বন্ধুরা। তাহলে কি বলবা? অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার, এই শূন্যস্থানে বসবে কি? শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তারপরে আছে বাংলাদেশের 18 বছরের কম বয়সী শিশুদের জন্য দেশ বেআইনি। হ্যাঁ, তাও তোমরা বলতে পারবে। বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি। পরিবারের সামর্থ্য না থাকায় শহরে অনেক দেশ গৃহহীন। পরিবারের সামর্থ্য না থাকায় শহরে অনেক শিশু গৃহহীন। তারপরে দেখো একদম এই স্টেপের নিচের লাইনে কি আছে? অনেক সময়
শিশুদের বিদেশে দেশ করে দেওয়া হয়, শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়। তো এই শূন্যস্থানগুলো ছাড়াও প্রতিটি লাইন তোমাদেরকে, আমি তো আমার প্রতিটি অধ্যায়ে তোমাদেরকে বলি যে প্রতিটি লাইন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি লাইন ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার অনুশীলন করবে রুটিন করে, যার ফলে তোমাদের যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। এই অধ্যায় থেকে আর কি আসতে পারে? আর আসতে পারে মিলকরণ। তো আমরা এখন যাব মিলকরণে। মিলকরণে তোমরা তো জানো সবাই যে মিলকরণ কিভাবে আসে। মিলকরণ, এই যে দুটো পাশ থাকবে, বাম পাশ এবং ডান পাশ। বাম পাশে 5টি বাক্যাংশ থাকবে, ক, খ, গ, ঘ, ও। এইভাবে 5টি বাক্যাংশ থাকবে এবং ডান পাশে থাকবে 7টি বাক্যাংশ। এই বাম পাশের বাক্যাংশগুলোর সাথে ডান পাশের বাক্যাংশগুলোর সাথে তোমাদেরকে মিল করতে হবে। কিন্তু দেখো এখানে দুটি বেশি রয়েছে, তাই না? এইখানে এই 7টি থেকে যে 5টি সঠিক সেগুলো এইখানে এই 5টির সাথে মিল করতে হবে, ম্যাচিং করতে হবে। তো আমরা দেখি কি আছে সেখানে। পারিবারিক অসচ্ছলতার কারণে, এখান থেকে কি হতে পারে তোমরা একটু ভালোভাবে পড়ো, আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। প্রথম এদিকে আছে পারিবারিক অসচ্ছলতার কারণে, খ নম্বর আছে শিশু নির্যাতনের ফলে, গ নম্বরে আছে পরিবারের সামর্থ্য না থাকায়, ঘ নম্বর হচ্ছে বাংলাদেশের 18 বছরের কম বয়সী, এবং ও নম্বর হচ্ছে শিশু পাচার একটি। তাহলে কি হবে বন্ধুরা, তোমরা আশা করি এখন পারবে। তারপরে আমি প্রথম তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। পারিবারিক অসচ্ছলতার কারণে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ক নম্বরের সাথে 1, 2, 3, 4 নাম্বারটা মিলবে। পারিবারিক অসচ্ছলতার কারণে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। তারপরে খ নম্বর হচ্ছে শিশু নির্যাতনের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়। এই খ নম্বরের সাথে 3 নম্বরটা মিলবে। শিশু নির্যাতনের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়। তারপরে হচ্ছে গ নম্বর হচ্ছে পরিবারের সামর্থ্য না থাকায় শহরে অনেক শিশু গৃহহীন। এটা কিন্তু আমি শূন্যস্থান পুরো বলেছিলাম তোমাদেরকে। তো পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। ঘ নম্বর হচ্ছে বাংলাদেশের 18 বছরের কম বয়সী কি শিশুদের জন্য শ্রম বেআইনি। সর্বশেষ ও নম্বর হচ্ছে শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের কি আসে, আরো আসে কাঠামোবদ্ধ প্রশ্ন। এই কাঠামোবদ্ধ প্রশ্নে কি থাকে, 2-3টি অংশ থাকতে পারে। উত্তর মান অনুযায়ী সঠিক হলে এবং সুনির্দিষ্ট উত্তর দিতে পারলে তোমরা পূর্ণ নাম্বার পেতে পারো। তো আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজের জন্য আমি কি করব, দুটো কাঠামোবদ্ধ প্রশ্ন আমি তোমাদেরকে দিব। তোমরা সেগুলো বাড়ির কাজে কি করবে, সেগুলোকে ভালোভাবে প্রথম কি করবে, তোমরা শিখবে, ভালোভাবে পড়বে, পড়ে সেটাকে আয়ত্ত করবে। আয়ত্ত করার পর কি করবে তোমরা, সেটাকে সুন্দর করে খাতার মধ্যে লিখে আমাকে তোমরা পাঠিয়ে দেবে। আমাদের এই যে দিরাইন অনলাইন প্রাইমারি স্কুলের যে মেসেঞ্জার আছে সেটাতে পাঠাতে পারো, অথবা আমার আরো 2টি আইডি আছে, সমীর রায় নামে একটি আইডি আছে, সেই আইডিতেও তোমরা পাঠাতে পারো। আমি তোমাদেরকে সেই পাঠানো উত্তরপত্রগুলো মূল্যায়ন করে আমি আবার তোমাদেরকে ফিরতি মেসেজে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। তো ধন্যবাদ বন্ধুরা। বাড়ির কাজে প্রথম হচ্ছে নাম্বার 1, শিশু শ্রম কি? শিশু শ্রম
কি? লিখে নাও তোমরা, চটজলদি খাতায় তোমরা লিখে নাও সেগুলো। শিশু শ্রমের 4টি কুফল লিখো। শিশু শ্রমে 4টি কুফল লিখো। আরেকটি প্রশ্ন আমি দিচ্ছি, কাঠামোগত প্রশ্ন তোমাদেরকে, যে কি বাংলাদেশে কত বছরের নিচে শিশুদের শ্রম বেআইনি? বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম বেআইনি? তারপরের অংশ হচ্ছে, প্রথমটা কি লিখছি তোমরা লিখেছো সবাই, যে বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম বেআইনি। অধিকার বঞ্চিত শিশু সম্পর্কে তোমার করণীয় সম্পর্কে 5টি বাক্য লিখো। অধিকার বঞ্চিত শিশুদের, সম্পর্কে তোমার করণীয় কি? সে সম্পর্কে 5টি বাক্য লিখো। তোমরা লিখেছো বন্ধুরা? প্রথমটি হচ্ছে কি, শিশু শ্রম কি? শিশু শ্রমের 4টি কুফল লিখো। এবং নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে কত বছরের নিচে শিশু শ্রম বেআইনি। এবং তারপরের অংশটি হচ্ছে অধিকার বঞ্চিত শিশুদের সম্পর্কে তোমার করণীয় কি, সে সম্পর্কে 5টি বাক্য লিখো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সেটা সুন্দরভাবে প্রথমে শিখতে হবে এবং শিখে সেটাকে খাতায় লিখতে হবে, লিখে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আমি আশা করি তোমরা এই অধ্যায় ভালোভাবে অনুধাবন করেছো, হৃদয়ঙ্গম করেছো। আশা করি তোমাদের আগামী সমাপনী পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে বা আসবেই তো, তাহলে তোমরা সেটা সুন্দর এবং যথোপযুক্ত সমাধান তোমরা দিতে পারবে এবং পূর্ণ নম্বর তোমরা পাবে না? হ্যাঁ, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে আমার মেসেঞ্জারে আমাকে পাঠাতে পারো। যেমন আমি আগে বলেছি, আমাদের পূর্বদিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণি বন্ধু কুশল তালুকদার, সে আমাকে গতকাল ফোন করেছে। তার একটি সমস্যা ছিল, আমি তার সেই সমস্যা তাকে সমাধান করে দিয়েছি। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, কারণ কালচক্রের বিরামহীন গতি বর্তমানকে পেছনে ফেলে ভবিষ্যৎকে জানতে চলেছে ছুটে। আর সময় সে চলছে কেবল দুর্বার গতিতে চলছে, সে কিন্তু বসেনি। তাই তো কবি বলেছেন, কি বলেছেন? খেলায় মজিয়া শিশু কাঠাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজ যে সময় গত হইল তোমার, আসিবে কি পুনঃ আর, আসিবে কি আর? তাই বলি বৃথা কাল করিও না কয়, আপনার কাজ করো থাকিতে সময়। কবি কি বলেছেন? সময় থাকতে কাজ করার কথা বলেছেন। এই যে আমাদের জীবন থেকে এই 4টি মাস অতিবাহিত হয়ে গেল বন্ধুরা, সেগুলো কিন্তু আর আসবে না। তোমরা কিন্তু এই 4 মাস আর কখনো পাবে না। তাই আগামী যে দিনগুলো রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা কি করবে? সেই কাজগুলোকে তোমরা সময়ের কাজ সময়ে করতে চেষ্টা করবে। এবং সম্মানিত ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি এই যে রূপকথার কল্পকাহিনী না শুনিয়ে তাদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন। কারণ আমাদের আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের শিশুরা হচ্ছে
এক একটা কি চেঞ্জিং এজেন্ট। তারা যেমন একটা পরিবারকে পরিবর্তন করতে পারে, তারা যেমন একটা এলাকাকে পরিবর্তন করতে পারে, সেই রকমভাবে তারা একটা দেশকে, একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। তাই সেই সুযোগটা আপনার হাতে রয়েছে, আপনারা সেই সুযোগটা থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করছি, আমাদের যে দিরাই অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, তাছাড়াও আরও বিভিন্ন লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেগুলো তাদেরকে দেখতে দিন। তাদেরকে সমাপনী পরীক্ষায় সুন্দরভাবে তৈরি হবার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ছোট্ট সোনামণি বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।